এর বাবা দিলীপ চট্টোপাধ্যায় এক পক্ষে থাকতো, আর বিপক্ষে একজন আলাদা আলাদা লোক আসতো। তা এর বাবার গুরু শিবশঙ্কর পাল এক বছর গাইছে। আমি তখন ক্লাস 10-এ পড়ি, কবিগান শিখি নাই, কিন্তু কবিগানের নেশা ছিল বিরাট। ভোরবেলা থেকে গিয়ে বসতাম। কৃষ্ণগান্ধারী পালায় দিলীপ চ্যাটার্জি গাইল, মানে এর বাবা, আমার স্বামী অন্ধ কপাল মন্দ কার কাছে দাঁড়াই গো। আর আমি কিন্তু খাতালি বুঝে বুঝে লিখছি, কবিগান শিখি নাই, তাও 10-এর ছাত্র। আর এর বাবার গুরু শিবশঙ্কর পাল উত্তর দিচ্ছে এইটা, আমি যেটা গাইছি এখন। ও মায়া পনে দোষে করে মেরে ভরা, কেউ বেঁধে হয় মা কেঁদে সারা, আপন দোষে হারা তেমনি হয় মা কেঁদে সারা। আমার ভাড়া ভাগ্যে ছিল। তুই তো বিরু বয়সে এসেছিস, এখন ছোকরা কৃষ্ণ তোকে তাক লাগিয়ে দেবে, দেখা যায়। তুই খালি ফাল ফাল করে দেখ বসে বসে, তুই বুঝতে পারবি না, বুঝতে পারবি না। আয় 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 তোরে ঘাটে ঘাটে আর ওরে বুঝতে পারবি না। জননী গো তোর কাছে করি নিবেদন, আজ ভাবের কথা প্রকাশ করি শ্রী মধুসূদন। ওই দ্রৌপদী সুন্দরী একদিন কি কর্ম করিল, ওই যে বলছে না দ্রৌপদী কাপড় টেনে খুললেছে, কে কার কাপড় খুলতে পারে জানিয়েছে কোন কাল। একদিন দ্রৌপদী দ্রুপদ রাজার কন্যা রূপে ছিল, সখী সঙ্গে নদীতে স্নান করতে গেল, নদীতে সখী সঙ্গে স্নান করতে গেল দ্রৌপদী, কন্যা তখন 12 বছরের কন্যা, রাজা দ্রুপদের মেয়ে, ধৃষ্টদ্যুম্ন দিদি। এই যে নদীর ধারে আশ্রম, একটা আশ্রম ছিল, সেখানে একটা মুনি ছিল, কৌলিন্য নাম তার, শুনুন শ্রোতা দল, কয়ৌ লয় হস্যি দন্ত নয় জফলা, কৌলিন্য মুনি। প্রতিদিন প্রভাত কালে ওই কৌলিন্য ঋষি স্নান করতে যায় বাবা আমি প্রকাশী। এবার এদিন দ্রৌপদী সখী সঙ্গে যেই প্রভাত কালে গেল, আর কৌলিন্য স্নান করছে দেখিবারে পেল। ঋষি কৌলিন্য যখন নদীতে স্নান করছে, জলের সাথে কৌলিন্যর কৌপিনী ভেসে যায়, পরনের যে বস্ত্রখণ্ড সেটাও তার নাই, জলের এত স্রোত, এক খণ্ড বস্ত্র ভেসে পালিয়ে গেল, কৌপিনটা যেই খুলে কাছ থেকে সেটাও ভেসে পালিয়ে গেল। উলঙ্গ অবস্থায় আমার কৌলিন্য মুনি জলের ভিতর দাঁড়িয়ে আছে, শুনুন আমার বাণী। মেয়েরা এসেছে ঘাটে, মুনি উঠবে কেমন করিয়ে, অবিবাহিত মেয়েরা স্নান করতে এসেছে, মুনি ভাবছে আমি যদি উঠতে না যাই তাহলে মেয়েরা স্নান করবে কি করে, আর আমি যদি উঠতে যাই ন্যাংট হয়ে যাচ্ছি, যাবো কি করে, বড় বিপদে পড়েছে মুনি। অন্তরে ভাবিল
করজোরে গোবিন্দকে ডাকিতে লাগিল। আমাকে ডাকছে, আর কি আমি থাকতে পারি গোজের বংশীধারী, ভক্ত ঋষি ডাকছে আমায়, আমি মুকুন্দ মুরারি। আমি কৌলিন্যর মাথার মধ্যে ভর করে গেলাম, চলে গেলাম। মাথার মধ্যে একটা বুদ্ধি দিলাম, একটা বুদ্ধি দিয়ে দিলাম। মুনিবর, অবচেতন মনে মুনিবরকে বললাম, মুনিবর এই যে মেয়েগুলা সাইন করতে এসেছে, করজোরে মা জননী বলে করবে সম্বোধন, তোমার অবস্থার কথা করো বর্ণন। মেয়েদেরকে মা বললে তারা সন্তুষ্ট হয়। আর আগেকার মেয়েরা এখনকার মতো এই সালোয়ার কামিজ এসব জামা পরে যেত না, সব শাড়ি পরে যেত। এবার শাড়ি পরে সব মেয়েরা স্নান করতে গেল, কৌলিন্য তাদের কাছে করজোর করিল। করজোরে বলছে আমার তোমরা মা জননী, একটা সত্য কথা প্রকাশ করি শোনো মধুর বাণী। মাগো, আমার জলের স্তরে জলের স্রোতে আমার বস্ত্র কৌপিনী ভেসে যায়। মাগো, কেমন করে ডাঙায় উঠবো মিথ্যা কথা না। যদি কেউ কোনো বস্ত্র আমাদের দান করিয়ে দেবে, আমাকে যদি কোনো একটু বস্ত্রখণ্ডকে দাও মা, আমার লজ্জা নিবারণ এখানেতে হবে। এখন আমার দুপদ কন্যা নাম যার দ্রৌপদী, অন্তরেতে সেই কথা ভাবল নিরবধি। আমি একটা বস্ত্র পরে আছি, একটা বস্ত্র, সায়া ব্লাউজ নাই। তখনকার মেয়েরা এটাই এরম ভাবেই পরত। কেমন করে বস্ত্র দেব চিন্তা মনে হয়। গোবিন্দ যার সহায় আছে তার চিন্তা মাথায় যাবে, চিন্তামণি মাথায় এসে বুদ্ধি যোগাইবে। আমি দ্রৌপদীর মাথাতে বুদ্ধি দিয়ে দিলাম, মা জননীর কাছে আমি জানাইলাম। মায়ের মনে পড়ে গেল, তাই তো আমি তো রাজার মেয়ে, একটা দামি বস্ত্র পরে আছি, কি আছে, আমার বাবার তো প্রচুর পয়সা, আমি যদি এই কাপড়টা অর্ধেকটা ছিঁড়ে দিই আমার তাতে ক্ষতি নাই, বাবাই আমায় নতুন দেবে মিথ্যা কথা নয়। এই বলে দ্রৌপদী কি কর্ম করিল, নিজের অঞ্চল থেকে ছিঁড়িতে লাগিল। 3 ভাগের 1 ভাগ শাড়ি সেদিন ছিঁড়ে দিল। জয় গুরু গোবিন্দ বলে মাথা পেতে গেল। যে জয় গুরু গোবিন্দ বলেছে, আমি তখন বস্ত্রের মধ্যে অধিষ্ঠান করি, যেখানেতে গোবিন্দ সেখানেতে হরি। ওই বস্ত্র গুটলি করে দ্রৌপদী জলে ছুঁড়ে দিল, আর কৌলিন্য মুনি সেটা হাতেতে ধরিল। বলছে, মুনিবার এই বস্ত্র পরিয়ে তুমি লজ্জা নিবারণ, ডাঙাতে উঠে এসো মধুর বচন। তখন আমার কৌলিন্য কি কর্ম করিল, সেই বস্ত্র জলের মধ্যে পরিধান করিল। বস্ত্র পরে মুনি আমার ডাঙায় উঠে এলো, অন্তর্যামী গোবিন্দ আমি শ্যাম চিকন গেল। মুনিবর ডাঙায় উঠে কহিতে লাগিল, কার কন্যা বলো তুমি প্রকাশ করিয়ে বলো। মাগো, তুমি কার কন্যা, কোথায় বাড়ি, কি নাম তোমার, আজ বলো মা জননী। আশ্রমে থাকি আমি, আমি তো তোমারে দেবার মতোই আমার কিছু নাই। মাগো, যে উপকার করলে আজ তোমারে জানা, মা হয়ে নারী হয়ে আমার হলে মা জননী। সত্য কথা প্রকাশ করি, আজকে মধুর বাণী সংসার ত্যাগ করে আমি মুনি ঋষি হলাম। আমি মনের মাঝে আশ্রমে বসে, কিন্তু মায়ায় আবদ্ধ তুমি মা করি। আমার কন্যা রূপে আজকে তুমি জন্ম নিলে, আমার কন্যা তুমি মাগো, বলো কি দেব তোমায়, আজ চেয়ে নাও বলো তাই আমার। দ্রৌপদী বলছে, ঋষি কিছু দিতে তো হবে না,
হাজার মেয়ে আমি কেন বাবু শোনা মনে বলছে তাই কি হয় মা মা হয়ে বাবা তোমার কাছে আমি তোমায় কিছু দিয়ে দেব আমার কাছে এসো মা আমার কথা ভাবো এবার কাছে এসে দ্রৌপদী দেই দাঁড়ালো আমার মণিবর দক্ষিণহস্ত মাথায় দিয়ে নিল বাবা আমার মাথায় দিয়ে মণিবর আশীর্বাদ করিল মাগো জীবনে কোনোদিন কাপড়ের অভাব হবে না তোমার বাবা কৃষ্ণানন্দে হরি হরি বল হরে কৃষ্ণানন্দে হরি হরি বলো কারণ হরি হলো কারের কারণ হরে কৃষ্ণানন্দে হরি হরি বলো মাথায় হাত দিয়ে বললো মা দ্রৌপদী সারা জীবনে তোমার বস্ত্রের অভাব কোনোদিন হবে না বাপ যদি তোমার এই বস্ত্র কেউ টেনে খুলতেও যায় ভগবান জগৎপতি শ্যাম জনার দো ওরে ভগবান জগৎপতি শ্যাম জনার্দন বস্ত্র তোমার জুগিয়ে দেবে মদন তোমার গুটিয়ে দেবে তুমি বলছো আমার ছেলে কাপড় টেনে খুলতে পারে না এ তত্ত্ব মা তুমি জানো না মা জানো না তুমি জানো না তুমি জানো না মাগো দান করে মার ঘরে তুলতে হবে কথা বলো না মা এই কালী পুজো এই কবিগানের যজ্ঞ এই যে অনুষ্ঠান কেউ যদি এখানে 10 টাকা দান করে এই যজ্ঞে চাঁদা দেয় তার ঘরে 20 টাকা আমি ঢুকিয়ে দেবো আমি কৃষ্ণ আমি ঢুকিয়ে দেবো সে কেমন করে ঢুকিয়ে দেবো সে বুঝতে পারবে না সে যখন পেঁয়াজের চাষ করবে যখন পাটের চাষ করবে আমার মনে আছে আমি খাতা লিখে রাখবো যে 10 টাকা কালী পুজো দিয়েছে তাহলে এর পেঁয়াজ কটা যেদিন বিক্রি হবে সেদিন বাজারটাই আমি চড়িয়ে দেব ও বাজারটাই আমি চড়িয়ে দেব এর 10 টাকার জায়গায় 20 টাকা বাজার চড়িয়ে দেব আর যে মনে মনে করবে কমিটির কাজ দিয়ে আমি যাব না লুকিয়ে লুকিয়ে পালাই চাঁদাটা যাতে দিতে না হয় তার যেদিন পেঁয়াজ তুলবে ঝপঝপ করে বৃষ্টি লাগিয়ে দেবো সকলে যেন পচে যায় দেখি ভগবান কৃষ্ণের পাঠশালায় যে দেয় সে পায় তাহলে দ্রৌপদীর বস্ত্রহরণ তোমার ছেলে করতে পারবে কি করে সে যে দিয়ে ধন পেয়েছে তাহলে যে ধন দেয় সে পায় এইরকম বিশ্বের সরসজ্জা শিখণ্ডী নিজের কর্মদোষে হলো এইরকম দ্রৌপদী কর্মগুণে কাপড় পেল আর কর্ণের কথা বলছো বলছে বিশ্বকেতুকে কেটিয়ে ভোজন দিল তার সত্ত্বেও কর্ণ কেন কুকুর বেঁধা মাগো এই কর্ণের সঙ্গে আমার যখন প্রথম সাক্ষাৎ হয়েছিল এই কর্ণকে আমি কি বলেছিলাম সে কথা কি তুমি জানো আমি কর্ণকে কি বলেছিলাম সে কথা তুমি জানো কর্ণের বিশ্বকেতু যখন কেটে দিল আমি নারায়ণ রূপে নিলাম চতুর্ভুজ চক্রধারী রূপ প্রকাশ করে কর্ণকে দেখালাম তো এবং বিশ্বকেতুকে আবার বাঁচিয়ে দিলাম তাহলে মরা ছেলে বাঁচালাম বাঁচিয়ে আমার রূপটা তোমাকে দেখালাম মানে কর্ণকে দেখালাম দেখানোর পরে সেদিন কর্ণকে বললাম কর্ণ বলো তুমি কি বর চাও তা কর্ণ বলল দানবীর রাজা হয়ে পৃথিবীতে যেন আমি টিকে থাকতে পারি আমি বললাম তাই হবে এত সত্ত্বেও কর্ণ কেন আবার সামান্য বিষয়ের মধ্যে দুর্যোধনের সঙ্গে মজে গিয়ে সেই আমার কথা ভুলে গেল আমার কথা ভুলে গেল তাই কর্মদোষে এমন দশা হল আমার কথা ভুলে ইহার পরের কথা হায় গো আর পরের কথা করি আমি
ভাবে জোরে গাথা হায় রে করি আমি ভাবে জোড়া গাথা মলদা বসে বসে একটু হাত বাড়াইছে মানে আপনি বড় করে করুন। তাহলে প্রথম বলার 3 ঘন্টা বলেছি, 10 মিনিট কম 3 ঘন্টা। আমাকে তো বাঁচতে হবে, কাল বা গান করতে হবে, পরশু গান করতে হবে, 7 তারিখ পর্যন্ত গান আছে, আমাকে তো বাঁচতে হবে। কত বড় আর করবো, গানটা টেনে টেনে ছিঁড়ে যাবে যে শেষকালে আমি দেখা যাবে কাল আর গান করতে পারবো না। কালকে হেমন্ত ঘোষের সঙ্গে গান আছে আমার কিনারের কাছে, বিরাট কবিয়াল হেমন্ত ঘোষ, দারুণ তাত্ত্বিক এবং খুব বড় কবিয়াল, ওর সঙ্গে কাল গান আছে। কাঁড়ি ফাটা গান হবে কাল, কাঁড়ি ফাটা। কাঁড়ি ফাটা কাকে বলে জানেন? ওই চাল ছয় কাঁড়ি না সঞ্জয়, কাঁড়ি ফাটা কাকে বলে? বলুন বলুন। কাঁড়ি ফাটা একজন করেছিল, কাকে করেছিল বলুন? ওই জরাসন্ধকে একটা পায়ে এম করে কার একটা পা ধরে টেনে দিয়ে সেদিন কাঁড়ি ফাটাই আমি করিয়েছিলাম। তোমার কাছে বলে কাঁড়ি ফাটা গান কালকে বিরাট কবিয়াল আছে আমার বিরুদ্ধে। যাই হোক, এবার আমি যে কথা বলছিলাম, তাহলে কর্ণ পেয়ে ধন আবার হারায়। এত সত্ত্বেও আবার একটা সুযোগ দিয়েছিলাম। কি সুযোগ? ক্লাস 11-এর বাংলা বইখানা নিয়ে আসুন। বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছে, রে পুত্র ভিক্ষা তব কাছে, সন্ধ্যা সবিতার অস্ত্র পশ্চিম দত্তমিত, এহেন সময়ে নারী কণ্ঠস্বর। কর্ণ যখন গঙ্গা স্নানে নেমেছে, পিছন থেকে ডাকছে, রে পুত্র ভিক্ষা তব। কে তুমি? কে তুমি আমাকে পুত্র বলে? আমি তোর মা, আমার মা তো রাধা, আমার পিতা অধীরথ। বলছে, না রে বাবা, আমি তোর সত্যকার জননী, আমার নাম কুন্তি। কুন্তি, তুমি তো পাণ্ডব জননী, মোর শত্রু, শত্রুপক্ষের মা তুমি, কোন প্রলোভন দিতে আমাকে এসেছো? কল্য প্রাতে কুরুক্ষেত্রে বাঁধিবে মহারণ, আর তুমি আমার কাছে দিতে এলে মা কি প্রলোভন? বলছে, না রে বাবা, তুই আমার ছেলে, প্রমাণ দিতে এলাম। হাতের 5টা আঙুলের মধ্যে একটা আঙুল কাটলে যতখানা লাগবে, সব কাটলেও ততখানা লাগবে, এটাও ঠিক। কিন্তু অর্জুন আমার গর্ভজাত সন্তান নয়। সন্তান আছে কত প্রকার? পরজ, প্রেমজ, ক্ষেত্রজ, 5 রকম সন্তান আছে। তা অর্জুন হচ্ছে পরজ সন্তান, আর তুই আমার ক্ষেত্রজ সন্তান, গর্ভের সন্তান, গর্ভজ গর্ভের সন্তান। তাহলে তোর প্রতি আমার টান বেশি অর্জুনের থেকেও। তাহলে তুই যদি মরে যাস আমার বড় কষ্ট হবে। সেই জন্য আমি আজ এসেছি ভগবান কৃষ্ণকে লুকিয়ে, পাণ্ডবদের লুকিয়ে, আমি তুই যাতে কাল না মরিস সেই ব্যবস্থা করতে এসেছি। তাই যে মা তুমি কি ব্যবস্থা করবে? তা বলছে যে কক্ষচ্ছিত মুকুল তুই, আই হা কক্ষচ্ছিত মুকুল তুই, তুই বিন্তচ্যুত হলি, আমার কোলেতে জায়গা না পেলি। কিন্তু বক্ষচ্যুত হয় নাই আমার স্তন দুগ্ধ ধারা। বক্ষচ্যুত মানে মুকুল থেকে যে খসে পড়ে যায়, পরিপুষ্ট হওয়ার আগে যে ফলটা খসে পড়ে যায়। বৃন্তচ্যুত, কক্ষচ্যুত, তুই খসে পড়ে গেছিস আমার কোল থেকে, কিন্তু আমার বক্ষচ্যুত হয় নাই। দুগ্ধ, স্তন দুগ্ধ, স্তন ক্ষীর ধারা বাবা তোর জন্য রেখে দিয়েছি, শোনো রে আগা গোড়া, সেই দুগ্ধ তোরে আজ করাবো।